2024 সালের 5ই আগস্টের দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মোড় ঘুরিয়ে দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে সূচিত হওয়া একটি ছাত্র আন্দোলন কিভাবে সরকারের পতনের দিকে নিয়ে যেতে পারে তার এক জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে এই দিনটি। এক দফা শেখ হাসিনার পদত্যাগ স্লোগান ছিল, তবে এর পেছনের ঘটনা পরম্পরা ছিল দীর্ঘমেয়াদী, গভীর ও বহুস্তরীয়। এক দফা দাবিতে উত্তরণ, কোটা সংস্কারের গণ্ডি ছাড়িয়ে গণ আন্দোলন, নিহত আহত শিক্ষার্থীদের প্রতি ন্যায় বিচারের দাবিতে এবং দমন পীড়নের বিরুদ্ধে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ এক পর্যায়ে নতুন একটি রূপ নেয়। শুরুতে কেবল কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রিত আন্দোলনটি অল্প সময়ের মধ্যেই রূপ নেয় সর্বাত্মক সরকার বিরোধী গণ আন্দোলনে। আর কোনো কথা নয়, এক দফা শেখ হাসিনার পদত্যাগ, এই স্লোগানটি হয়ে ওঠে আন্দোলনের প্রাণ। অসহযোগ আন্দোলনের ডাক অচল হয়ে পড়ে অর্থনীতি ও প্রশাসন। আন্দোলনকারীরা সরকারকে চাপ প্রয়োগ করতে ঘোষণাপত্রের মাধ্যমে অসহযোগ আন্দোলনের আহ্বান জানায়। তারা কর ও বিল পরিশোধ বন্ধ, সরকারি বেসরকারি অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং প্রবাসীদের রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকার আহ্বান জানায়। এই অসহযোগ কর্মসূচি দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলে এবং দেশের কার্যকর কাঠামো প্রায় অচল হয়ে পড়ে। সরকার পতনের অন্তর্নিহিত কারণসমূহ। যদিও কোটা সংস্কার আন্দোলনেই এই গণজাগরণের সূচনা ঘটায়, এর পেছনে বহুদিনের পুঞ্জীভূত অসন্তোষ ও কাঠামোগত ব্যর্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমত, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, মেগা প্রকল্পে অতিরিক্ত ব্যয়, ক্ষমতার অপব্যবহার, কমিশন বাণিজ্য এবং রাষ্ট্রীয় অর্থ পাচার সহ নানা ইস্যুতে জনমনে তীব্র ক্ষোভের জন্ম নেয়। ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি ও প্রশাসনিক জবাবদিহিতার অভাব সরকার বিরোধী মনোভাবকে গভীর করে তোলে। দ্বিতীয়ত, লাগামহীন মূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট এবং বেকারত্ব, বিশেষত তরুণ সমাজের হতাশা আন্দোলনের ভিত্তিকে শক্তিশালী করে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের জীবনযাপনকে দুর্বিষহ করে তোলে। তৃতীয়ত, গণতান্ত্রিক চর্চার সংকোচন এবং ভিন্ন মতের দমনও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়। সভা সমাবেশে নিষেধাজ্ঞা, বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং ডিজিটাল নিরাপত্তা আইন সহ কঠোর আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা হয়। গণমাধ্যমের উপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়, যা স্বচ্ছতা ও জবাবদিহিতাকে দুর্বল করে তোলে। চতুর্থত, পুলিশ ও দলীয় ক্যাডারদের সহিংস দমন নীতিও জনরোষকে বাড়িয়ে তোলে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর সরাসরি গুলিবর্ষণ, লাঠিপেটা ও নির্যাতনের ঘটনাগুলো দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ হতাহত হয়। সরকারের প্রতিক্রিয়া, আত্মঘাতী পদক্ষেপের পরিণতি। আন্দোলনের সূচনায় সরকার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ষড়যন্ত্রের অংশ বলে আখ্যায়িত করে। এই মনোভাব সাধারণ মানুষকে আরো ক্ষুব্ধ করে তোলে। পরবর্তীতে সরকার আন্দোলন দমন করতে শক্তি প্রয়োগের পথ বেছে নেয়। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে আন্দোলনকারীদের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা হয়, যার ফলে তথ্য প্রবাহে ব্যাঘাত ঘটে, পরিস্থিতি হয় আরো অস্থিতিশীল। বিভিন্ন জেলায় কারফিউ জারি করা হলেও জনগণের ক্ষোভ এতটাই চরমে পৌঁছায় যে আর আটকানো সম্ভব হয়নি। হাজার হাজার মানুষ কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামে। সরকারের এই দমন নীতি বুমেরাং হয়ে আন্দোলনকে আরও বেগবান করে। 5ই আগস্ট ঢাকার রাজপথে জনস্রোত ও গণভবন অভিমুখে অভিযান। 5ই আগস্ট সকাল থেকে ঢাকার রাজপথে লক্ষাধিক মানুষের জমায়েত। মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে এসে গণভবন অভিমুখে অগ্রসর হয়। সব রকম বাধা উপেক্ষা করে তারা গণভবনের চারপাশ ঘিরে ফেলে এবং প্রধানমন্ত্রীর বাসভবন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। দুপুরের দিকে জানা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে করে ভারত পালিয়ে যান। একটানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা সরকারের এই আকস্মিক পতন গোটা বিশ্বকে করে বিস্মিত।